হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসলে চারিদিকের পরিবেশ দেখে আমার আসলে ভালো লাগছে না। পৃথিবীতে কেমন জানি একটা যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, মারামারি এই টাইপের একটা পরিস্থিতি বিরাজ করছে। খারাপ লাগে যে আমরাই মানুষ হয়ে মানুষকে আসলে শেষ করি। এই বিষয়টা খুবই প্যাথেটিক। হতে পারতো যে আমরা একে অপরের ভরসা হতে পারতাম, একে অপরকে ভালোবাসতে পারতাম। সেটা না হয়ে আমরা পরস্পরকে হানাহানি মারামারির মাধ্যমেই শেষ করে দিচ্ছি। তো যা হোক, বর্তমানে যে সবচেয়ে বড় বিষয়টা আমাদের সামনে এসেছে, যেমন আরব ইসরায়েল যুদ্ধে, মানে আরব আর ইরান, আরব ইসরায়েল সরি বর্তমানে আমাদের যে যুদ্ধটা চলছে সেটা হচ্ছে ইউএস ভার্সেস ইরান, বা হচ্ছে ইউএস অ্যান্ড ইসরায়েল অ্যান্ড ইরান। এই যুদ্ধ নিয়ে আমার কিছু ব্যক্তিগত আলোচনা বা একটা দৃষ্টিকোণ আমি ফুটায় তোলার চেষ্টা করব আপনাদের সাথে, বা আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেকে আমাদের বাংলাদেশের মিডিয়া বা হচ্ছে অনেকটা হাইলাইটেড, অনেকটা এমনভাবে হাইলাইট করে বলে যে মানুষ হচ্ছে একটু খুশি, মানুষকে খুশি করার জন্য অনেকভাবে বলে। আসলে বাস্তবতাটা ভিন্ন। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস দেখলে বোঝা যায় ইউএসএ বা ইসরায়েলের এখানে এটা করা ছাড়া বর্তমানে উপায় নেই। মানে হচ্ছে কি, যদি তাদের পয়েন্ট অফ ভিউতে দেখেন, তাদের আসলে যে নেচার বা তাদের যে সারভাইভ করার যে নেচার বা জীবন ধারণের যে নেচার, ওই অনুযায়ী তাদের এটা করা ছাড়া রাস্তা নেই। কেন রাস্তা নেই? বলতে পারেন যে ইউএসএর বর্তমানে যে একটা পররাষ্ট্রনীতি বা গত 100 বছরের যে পররাষ্ট্রনীতি, এটা দেখলে বোঝা যায় যে ইউএস যদি এখন অন্যান্য দেশের উপর আধিপত্য বিস্তার না করতে পারে, এখানে তাদের উপায় নাই। কেন? কারণ হচ্ছে তারা যদি এখানে আক্রমণ না করে বা মিডল ইস্টে তারা তাদের যে আধিপত্য আছে সেটা বজায় না রাখতে পারে, তাহলে আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক অর্থনীতির উপর তাদের যে একনিষ্ঠ যে একটা আধিপত্য আছে সেটা তারা হারাবে। সেজন্য তারা বাধ্য হয়ে হোক এখন মানে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ক্ষেত্রে হোক, তাদের হচ্ছে এই প্ল্যানটা এক্সিকিউট করতে হচ্ছে। বলতে পারেন বর্তমান সময় কেন, সেটাও একটা আলোচ্য বিষয় যে কেন এটা তো চাইলে আগে হতে পারতো, পরে হতে পারতো। বিষয় হচ্ছে তারা তাদের ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং যে তারা কোনোভাবে খবর পেয়েছে অবশ্যই যে হয়তো বা ইরান কোনোভাবে আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এটা অবশ্যই সত্য হতে পারে। বিকজ আপনাকে বলি যে তুরস্কের পরে মিডল ইস্টে কোনো শক্তিশালী দেশ থাকলে সেটা একমাত্র কে আছে? ইরানই আছে। ইরান বলতে পারেন যে একমাত্র ইরানই আছে। কারণ কি, আপনি দেখেন তুরস্ক কিন্তু ন্যাটো অধিভুক্ত একটা দেশ। তারা কিন্তু অলরেডি তাদের সাথে হাত মেলানো একটা পার্টি, বা হচ্ছে বলতে পারেন যে তারা এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স বজায় রাখে আন্তর্জাতিক রাজনীতিতে। কিন্তু ইরান হচ্ছে একমাত্র মধ্যপ্রাচ্যের বলতে পারেন যে ট্রাইগ্রেস, অথবা বলতে পারেন যে যে মধ্যপ্রাচ্যের একমাত্র একচ্ছত্র আধিপত্য, মানে বলতে পারেন যে যদি ইসরায়েলের সাথে কেউ টেক্কা দিতে পারে সেটা ইরানেরই আছে, আর কারো নাই। কারণ কি, বাকি দেশগুলো মিলিটারি বা অন্য কোনো প্রতিরক্ষার দিক থেকে ইউএস বা ইসরায়েলের উপরে ডিপেন্ডেন্ট, বা তারা সেটা একটা চুক্তিতে চলে এসেছে এরকম বলতে পারেন। বা অন্য দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি আছে, একমাত্র ইরানেই সেটা সম্ভব হয়নি। এখন অনেকে একটা বিষয় আলোচনা করে যে হ্যাঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কারণেই হচ্ছে তার প্রতি তার কথায় প্রলুব্ধ হয়ে কি হচ্ছে যে ইউএসএ প্রেসিডেন্ট হচ্ছে এখানে হামলা করেছে এবং এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এই সে ওয়ান কাইন্ড অফ কি, এরা এক ধরনের বলতে পারেন যে ডাবল স্ট্যান্ডার্ড কথা। বিষয় হচ্ছে এমন, ধরুন
আপনি আপনি আপনার পরিবারে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনার বাবাও জানে, আপনার মাও জানে, কেউ একজন বাইরে থেকে এসে বারবার রিকোয়েস্ট করতেছে যে এই সিদ্ধান্তটা পরিবর্তন করেন বা আমার পক্ষে আসুক, এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে বা হেল্প আপনাদেরকে প্রেশারাইজ করছে। তো আপনি দেখাই দিলেন কি, আপনি জানেন আগে থেকে আপনারা এই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, তখন আপনি দেখাই দিলেন কি আপনার বাবাকে দেখাই দিলেন যে আমার বাবার কাছে যান, হয়তো বা যদি উনি রাজি হয় তাহলে আমিও রাজি, কোনো সমস্যা নেই। আপনার বাবার কাছে সে গেল, আপনার বাবা বললো কি যে আসলে এটা তো আমি জানি না, আমার সন্তানের বা আমার ছেলেরও তো একটা মতামত নেওয়ার বিষয় আছে। সো আমি কি করলাম, যে তিনি বললেন যে আমি একটু আমার ছেলের সাথে কথা বলে। তার মানে কি, সে একজন আরেকজনের দিকে দেখাচ্ছে, বা হচ্ছে এই ধরনের হয় কিন্তু মানে যে একজন আরেকজনের দিকে দেখিয়ে কোনো রকম এড়িয়ে যাওয়া। বিষয় হচ্ছে এখানে আসলে ইসরায়েল এবং ইউএসএ একই সত্তায়, মানে ধরুন ইসরায়েল যদি এখানে আধিপত্য বিস্তার না করে তাহলে এটার ক্ষতি আলটিমেটলি ইউএসএরই হবে। বিকজ যে আন্তর্জাতিকভাবে যদি আপনি চিন্তা করেন যে এখানে যে একটা তেল তো বর্তমান সময়ে এখনও একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা সম্পদ। রিসেন্টলি ভেনেজুয়েলার কথা চিন্তা করেন, সেখানে একই রকম, সেখানে তাদের যে তেল এরই প্রয়োজন তা না, ভেনেজুয়েলার ক্ষেত্রে হচ্ছে তাদের অন্যান্য বিভিন্ন খনিজ পদার্থ আছে যেগুলো কিনা বলতে পারেন সিলিকন ভ্যালি রিলেটেড, যেটা কিনা তারা ওখানে ব্যবহার করতে পারবে। এই সম্পদটা তারা এখান থেকে আহরণ করে নিজেদের ইন্ডাস্ট্রিয়াল প্রয়োজনে তারা ব্যবহার করতে পারবে। তার মানে হচ্ছে তাদের এক ধরনের সাম্রাজ্যবাদী নীতি, যে ধরুন যেটা হচ্ছে আসলে এটা নতুন ইতিহাস না। আমরা যদি বলতে থাকি যে না এটা তো নতুন হচ্ছে, আসলে কি দেখুন আজ থেকে 200-250 বছর আগে যদি ইতিহাস দেখেন, ভারতীয় উপমহাদেশ ছিল পৃথিবীর সবচেয়ে সেরা ইকোনমির একটা অঞ্চল। কিন্তু দেখবেন যে গত 250 বছর বা 200 বছরের মধ্যে এই অঞ্চলে এমনভাবে পলিটিক্যাল একটা রিগ্রেশন বা একটা আগ্রেশন চালানো হয়েছে যে তারা মানে আমাদের এই সম্পদগুলো হরণ করে নিজেরা উন্নত হয়েছে। এখন ধরুন নিজেরা উন্নত হয়ে তারা একটা দরবেশ বাবা টাইপের আসন নিয়েছে যে আমরা খুবই ভদ্র, আমরা খুবই ভদ্র। কিন্তু আপনারা যদি ইউরোপ বা ইউএসএর যদি ইতিহাস দেখতে চান, বুঝতে চান, তাহলে আপনারা দুইটা সিরিজ দেখতে পারেন। একটা হচ্ছে ভাইকিংস অথবা ভাইকিংস ভালহালা, এটা দুইটা আছে, ভার্সন আছে, একটা ভাইকিংস আর একটা হচ্ছে ভাইকিংস ভালহালা। ভালহালা শুনে আবার বাংলায় কেউ খারাপ কিছু মনে করবেন না, ভালহালা হচ্ছে ওদের ধর্মের স্বর্গের নাম। তো যাই হোক, যেটা আমরা থর, ওডিন এগুলা যে মুভিগুলো দেখি মার্বেলের, সেটা থেকে এসেছে আসলে। তো যাই হোক, ভাইকিংস দেখেন তাহলে ইউরোপের আপনি ইতিহাসটা জেনে ফেলবেন। তারপর দ্য লাস্ট কিংডম দেখতে পেলেন, তখন ইংল্যান্ডের ইতিহাসটা আপনি বুঝে ফেলবেন যে আসলে কি হচ্ছে। ভাইকিংসেরই পরবর্তী যে পার্টে যে জিনিসগুলো হয়, সেখানে আমি লাস্ট কিংডমে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে পৃথিবীব্যাপী তারা কী ধরনের আগ্রাসন চালিয়েছে। এই যে বর্তমান লন্ডনকেও কিন্তু ডেনমার্ক, নরওয়ে, সুইডেনের যে ভাইকিংস প্রজাতি বা মানুষ ছিল, মানে তারা মনস্টার্স ছিল ওই সময়, তাদেরকে মনস্টার বলে রাখা হতো। তারা তাদের উপর আক্রমণ চালিয়ে মানে ইংল্যান্ডেও আক্রমণ করে তারা ইংল্যান্ডকেও শাসন করেছে। এবং আস্তে আস্তে তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করে, তারা বিভিন্ন সম্পদ আহরণ করে। তারা দেখেন এখন বর্তমানে সবচেয়ে সভ্য দেশগুলোর ভিতরে তাদের নাম আসে, শান্তিপ্রিয় দেশ হিসেবে আসে। বিকজ সে তো আপনার থেকে সব হরণ করে নিয়েছে। বিষয় হচ্ছে ধরেন আমি এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, আমি খুবই ভদ্র মানুষ, সবাই আমাকে খুব ভালো জানে, আমি কিছুদিন পর মানুষকে দান খয়রাত করি, মানুষ এ কারণে আমাকে খুবই ভদ্র বলে। কিন্তু মানুষ জানে না যে আমি যে কত আমার ইতিহাসগুলো জানে না যে আমি কি করেছি। এমনও হতে পারে যে আমি এলাকার সবার থেকে সম্পদ আজ থেকে 50 বছর আগে আমার পূর্বপুরুষরা হয়তো বা এলাকার সবার উপর আক্রমণ করে সবার থেকে সকল সম্পদ কী করেছে, হরণ করে নিয়ে নিজেরা একচ্ছত্রভাবে সম্পদশালী হয়ে এরপর যেহেতু আমি সম্পদশালী, এখন আমার কি আর মানুষের প্রতি আগ্রাসন বা আক্রমণের প্রয়োজন নাই। এখন আমি সবাইকে মাঝে মাঝে কিছু দান খরচ করি, তখন মানুষ আমাকে এমনিতে ভদ্র বলে, ভালোবাসে, এই বিষয়টা। কিন্তু তারা জানে না যে আমি তো অতীতে তাদের সাথে কী করেছি, তাদের আগের প্রজন্মের সাথে কী করেছে, আমার পরিবারের সদস্যরা কী করেছে। তো বিষয়টা হচ্ছে কিছুটা ইউরোপের ইতিহাসটাও এরকম এবং ইউএসের ইতিহাসটাও এরকমই,
যে ডেনমার্ক, ড্যানিশ বা হচ্ছে নরওয়েন যে পিপলগুলো ছিল তারা দ্বারা একসময় ইউরোপিয়ানরা শাসিত হয়েছে, তারপরে ইউরোপিয়ান দ্বারা আবার হচ্ছে ইউএসএ শাসিত হয়েছে। তো এরকম হচ্ছে তারা হচ্ছে মানে একটা একই দেশের অংশ হয়ে তারা করে কি নিজেদের প্রয়োজনে দরকার হলে পৃথিবীর বাকি সব দেশের উপরে বোমা মেরে উড়াই দিতে তারা প্রস্তুত। নাহলে আমি তো মনে করি না যে পৃথিবী কখনো সমান্তরাল বা হচ্ছে যে একটা আমরা যে বলি যে লেভেল প্লেয়িং ফিল্ড টাইপেরও না, বা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠিত কোনো সমাজও আমি এই পৃথিবীকে দেখি না। বিকজ ধরেন যদি পারমাণবিক বোমা যদি ইরানের বানানো নিষেধ হয় বা উত্তর কোরিয়ার বানানো খারাপ হয়, একই জিনিসটা তাহলে ইউএসের ক্ষেত্রে হওয়া উচিত। হ্যাঁ, তাহলে এটা তো কোনো ন্যায্য সমাজ হতে পারে না। যাই হোক, আমরা আলোচনাটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। আমার যে আলোচনার মূল বিষয় ছিল যে বর্তমান ইরান এবং ইউএসের যে যুদ্ধটা সেটা নিয়ে। তো এখানে দেখবেন যে তারা কি করছে, ইউএসএ এখন অনেকে বলছে যে ইউএসএ এটা বাধ্য হয়ে আসছে, তাদের ভুল সিদ্ধান্ত ছিল। আসলে তাদের তা না। আমি কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখেছিলাম, আমি নামটা বলতে পারছি না, যদি কখনো পারে আমি কমেন্টে বলে দেব। দেখবেন যে ওখানে একজন এআই স্পেশালিস্ট ছিলেন। তিনি বলতেছিলেন যে ইউএসএ যে এই যুদ্ধে নেমেছেন, নামার আগে তারা এই যুদ্ধের ব্যাপারে কম্পিউটারে বা হচ্ছে এআইয়ের মাধ্যমে কয়েক লক্ষ বার সিমুলেশন করেছে। তার মানে তারা এই যুদ্ধটা কোন দিকে মোড় নিতে পারে সেই বিষয়ে তারা হচ্ছে কয়েকটা পসিবিলিটি, তারা কয়েকটা না মানে কয়েক লক্ষ তারা পসিবিলিটি আগে থেকেই গবেষণা করে রেখেছে। যে ধরুন এই আক্রমণটা হলে কি করবে, এই ফলাফলটা যদি বিফল হয় বা এই আক্রমণটা যদি বিফল হয় তারা পরবর্তী কি সিদ্ধান্ত নেবে। যদি ইসরায়েলের উপর আক্রমণ হয়ে যায় তখন তারা কী করবে, অথবা তারা একটা বিমানও যদি দুর্ঘটনায় পড়ে তারা কী করবে, সেই পসিবিলিটিগুলো তারা আগে থেকে কম্পিউটারে সিমুলেশন করে রেখেছে। এবং এর বিপরীতে ইউএসএ কী ধরনের সিদ্ধান্ত নেবে সেটাও আগে থেকে ঠিক করা। তার মানে তাদের রিসার্চ লেভেলটা কী রকমের তারা চিন্তা করেন। তারা একটা যুদ্ধে নেমেছে কোনোভাবেই, এমনভাবে না যে কোনো রকম আমি যুদ্ধে নেমে পড়লাম হুট করে একটা সিদ্ধান্ত, এমন নয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তাদের এই রিসার্চ, তাদের এখানে নামার আগে কমপক্ষে তারা 1 বছর বা 2 বছর ধরে তারা এখানে রিসার্চ করেছে, তারপরে নেমেছে। যেটা কিনা এখন ডেনমার্কের ক্ষেত্রেও হবে, যে তারা হয়তো বা আপনার গ্রিনল্যান্ডের ব্যাপারেও তারা বিভিন্ন ধরনের রিসার্চ করছে, কিভাবে তারা গ্রিনল্যান্ডকে নিজেদের বলে বা নিজেদের আয়ত্তে আনবে। তো এই ধরনের কিছু বিষয় আছে যে তারা রিসার্চ ওরিয়েন্টেড, যেটা কিনা ইরান বা আমাদের অন্যান্য দেশগুলো অতটা রিসার্চ ওরিয়েন্টেড না, যে তারা হচ্ছে একটা যুদ্ধে নেমে গেলো, পরিস্থিতি অনুযায়ী মোকাবেলা করলো। আর বাংলাদেশের মিডিয়াতে সবচেয়ে বড় যে জিনিসটা আমি খুবই অপছন্দ করি, যে তারা হচ্ছে কিছুটা এমন যে বলতে পারেন যে একটু বেশি মানে হাইলাইটেড করে ইরানের পক্ষে করে নিউজগুলো ছাপায়, যেটা কিনা আসলে বাস্তবতা না। আপনি চিন্তা করেন, আপনার পরিবারে আপনার শত্রুপক্ষ এসে আপনার বাবা মাকে মেরে চলে গেছে, আপনি কি করলেন, শত্রুপক্ষকে আইডেন্টিফাই করলেন, করে তারপর তার আশেপাশে, ঘরের আশেপাশে আপনি কিছু ইট পাটকেল ছুড়লেন, ঘর ভাঙলো অথবা আগুন দিলেন, অথবা কি করলেন আপনি হচ্ছেন তাদের জানালার কাঁচ ভেঙে দিলেন ইট মেরে, পাটকেল মেরে। ইরানের যে বর্তমান সময়ে যে প্রতিশোধ নেওয়া, সে প্রতিশোধটা কিছুটা এরকম হয়ে গেছে। বিষয়টা মানে আপনাদের মাথায় আসবে কিনা আমি জানি না। আপনি আপনার বাবা মাকে যে খুন করেছে, মানুষের নর্মাল প্রবৃত্তি হচ্ছে আপনি ওই পরিবারের মুরব্বী বা তাদের কোনো একটা সদস্যকে না মারার আগে আপনি বলতে পারেন না যে আপনি প্রতিশোধ নিয়েছেন। আপনি তাদের টপ লিডারদেরকে, আপনার টপ লিডার মারা গিয়েছে আর তাদের টপ লিডারকে আপনি রিটালিয়েশন বা তাদের কোনো ক্ষতি করার আগ পর্যন্ত আপনি বলতে পারেন না যে আপনি কোনো প্রতিশোধ নিয়েছেন। সো ইরানের প্রতিশোধের লেভেলটা আসলে আমি কখনোই বলি না যে তারা খুব ভালো পর্যায়ে গিয়েছে বা তারা কোনো সুবিধাজনক পর্যায়ে আছে। হ্যাঁ, তারা হয়তো বা ইরান বললাম যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশের ভিতরে তারা একটা, তারা যে পরিমাণ প্রতিশোধ নিতে পারছে এটা আর কেউ
হয়তোবা অন্য কোনো দেশের পক্ষে এতটুকু নেওয়া সম্ভব হবে না। এখন গ্রেটার ইসরায়েল স্থাপনের ক্ষেত্রে ইউএসের কেন সবসময় মানে একটা একটা পজিটিভ ধারণা বা পজিটিভ বা সাপোর্ট থাকে, এটা একটা কারণ হচ্ছে তেল সম্পদ বা অন্যান্য যে সম্পদ মধ্যপ্রাচ্যে রয়েছে সেটা। এখন সরাসরি কথা, তারা তো সেটাই বলেছে। যেমন রিসেন্টলি দেখবেন যে বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু ইউএস প্রেসিডেন্ট একটু বকাঝকা করেছে, কেন তোমরা তাদের তেলের মধ্যে আক্রমণ করলা, তেলের পরিশোধনাগারে আক্রমণ করলা। মানে বিষয়টা এমন যে এই সম্পদটা তো আমাদেরই ভবিষ্যতে হতে যাচ্ছে, তুমি এটাকে ধ্বংস কেন করলা। এই সম্পদের জন্যই আসলে মূলত মেইন হামলাটা। যদি ইরান যদি এই অঞ্চলে তাদের শক্তি অটুট রাখে, তাহলে তো তারা এই অঞ্চলে কি করতে পারবে না, তাদের এই সম্পদগুলো আহরণে বাধাপ্রাপ্ত হবে বা এই অঞ্চলের প্রতি আধিপত্য বজায় রাখতে তারা কি হবে, বাধাপ্রাপ্ত হবে, যেটা কিনা ইউএস এবং ইসরায়েল কখনোই চাবে না। এবং ইসরায়েল হচ্ছে একমাত্র ইউএস এর এখানে একমাত্র কি সাপোর্টার অথবা বলতে পারেন রক্ষক বলতে পারেন, এই অঞ্চলের একজন রক্ষক। এই অঞ্চলটাকে তারা বলতে পারেন যে তাদের আওতায় রাখার জন্য ইসরায়েলকে ব্যবহার করে। এখন ইসরায়েল যদি এখানে ফ্লারিশ করে, ইউএস হ্যাভ দ্য মোস্ট গুড বা ভালো একটা কি এনভায়রনমেন্ট তারা এখানে পাবে এই আধিপত্য বজায় রাখার ব্যাপারে। দ্যাটস ওয়াই ইউএস অল টাইম চাবে যে ইরান হেরে যাক বা ইরানকে হারিয়ে যদি তাদের রাষ্ট্র ব্যবস্থায় যদি পাপেট একটা সরকার বসাতে পারে অন্যান্য দেশগুলোর মতো, তারাও কি করতে পারবে, ইরানকেও এখানে দমায় রাখতে পারবে এবং হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে তারা একটা একচ্ছত্র আধিপত্য পাবে। এই একচ্ছত্র আধিপত্য পেয়ে গেলে কিন্তু কি ইউএস তাদের বিশাল অ্যামাউন্ট অফ এনার্জি অথবা বিশাল অ্যামাউন্ট অফ বাণিজ্য একটা বলতে পারেন যে অ্যাক্সেস পেয়ে যাবে এই অঞ্চলে। বলতে পারেন যে এনার্জির একটা বড় হাব হচ্ছে ইরান বা এর আশেপাশে যে অঞ্চলগুলো মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ, এবং এখানের বাণিজ্যটাই ইউএস চাচ্ছে যে আগামী কমপক্ষে 20-30 বছর তাদের আন্ডারে রাখতে, যেটা কিনা একটা স্বাভাবিক প্রবৃত্তি তাদের গত 50 বছরের পলিটিক্যাল হিস্ট্রি ঘাটলেই বোঝা যায়। এখানে আসলে অন্যভাবে দেখার কিছু নাই। আপনি আমেরিকান হলে, যেহেতু ট্রাম্প হচ্ছে একজন সাম্রাজ্যবাদী বা হচ্ছে ব্যবসায়ী মানুষ, সে ব্যবসাকেই কেন্দ্র করে সে চলে এবং ব্যবসা ধরে রাখার জন্যই সে অনেক কিছু চিন্তা করে, সে ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না। এটা আসলে আমেরিকান নাগরিকদের জন্য এক হিসেবে ভালো, কিন্তু এথিক্যাল দিক থেকে কখনো আমেরিকান নাগরিকদের জন্য ভালো না। কারণ হচ্ছে বলা হয়ে থাকে যে আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি আপনার অপোনেন্ট পার্টিকে আজীবন আক্রমণ করে যান, কোনো না কোনো দিন আপনার প্রতি একটা প্রকৃতির একটা নর্মাল নিয়ম যে আপনার উপরে এ ধরনের কোনো একটা আক্রমণ আসবে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে বিগত যে রেজিম ছিল, তারাও যে একসময় ক্ষমতা হারাবে এটাকে কখনো ভাবেনি। মানে তাদের একটা পরিস্থিতি ছিল যে 2040 সালের আগে বা শেখ হাসিনার মৃত্যুর আগে পর্যন্ত বাংলাদেশে কোনো কি হবে না, রেজিম চেঞ্জের আর কোনো অপশন আছে বলে মনে হয় না। এই ধরনের স্বপ্নও মানুষ ভুলে গিয়েছিল। তো যে আর কোনো সরকার আসবে বলে তাদের মনে হয়নি। তো এই কারণে অনেকে দেখবেন যে নিজেদের মনের বিরুদ্ধে গিয়ে হলো তাদের পক্ষে কথা বলতো, যা হোয়াটএভার, ওটা আমাদের আলোচ্য বিষয় নয়। তো কিন্তু তাদের পতনটা হলো কি খুবই নর্মাল একটা ছোটোখাটো বিষয়, যেটা কিনা হওয়া উচিত ছিল না। এর চাইতে বড় কোনো কারণে তাদের পতন হওয়ার দরকার ছিল। আমি কখনোই এখনো মিলাইতে পারি না কেন তারা মানে এত ঠুনকো কারণে কোনো রাষ্ট্র ক্ষমতা কেউ হারায়, মানে যেটা কিনা একটা ছোট একটা মিটিংয়ে শেষ হয়ে যেতে পারতো। প্রধানমন্ত্রী যদি তাকে আন্দোলনকারীদেরকে ডেকে একটা সহজ সমাধানে চলে যেতেন, ইগোয়েস্টিক কোনো ব্যাপারে না গিয়ে, তাহলে ইজিলি সমাধান হয়ে যেত। তা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও মানে ইউএস যে আজীবন আধিপত্য করে যাবে তা নয়, তাদেরও পতন হবে একটা না একটা সময়। কারণ প্রত্যেকটা জিনিসেরই পতন আছে এবং সে পতনটা খুব একটা ঠুনকো কারণেই হবে বলে আমার বিশ্বাস। তো এই জন্য যা হোক, এটা নিয়ারেস্ট ভবিষ্যতে হবে কিনা এটা আমি তার প্রেডিকশন করতে পারবো না, কিন্তু এটাই হওয়ার এবং এটাই প্রকৃতির নিয়ম।
তো যাই হোক হোয়াট এভার, এই জন্য আমেরিকান জনগণ দেখবেন যে এখন রাস্তায় নেমে এসেছে। তারা কোনো কিংকে চায় না, মানে রাজা চায় না, তারা চায় একজন ডেমোক্রেট মানুষ যে হচ্ছে রেশনাল চিন্তা করবে। মানুষ তো মানবিক, প্রত্যেকটা মানুষই চিন্তা করে যে মানবিক জায়গা থেকে একই, তাই না? সাধারণ জনগণ কখনো যুদ্ধ চায় না। ইন্ডিয়া যদি বাংলাদেশের উপর আক্রমণ করে, ইন্ডিয়াও কখনো চাইবে না যে, ইন্ডিয়ার মানুষজন কখনো চাইবে না যে আক্রমণটা হোক। সাধারণ জনগণ একে অপরের শত্রু নয়। বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার জনগণকে খুবই ভালোবাসে, ইন্ডিয়ার জনগণ বাংলাদেশের জনগণকে ভালোবাসে। বাংলাদেশে হিন্দুরা, হিন্দু মুসলিমের যে একটা একটা সৌন্দর্য, সামাজিক সৌন্দর্য, এটা ইন্ডিয়াতেও আছে। ইন্ডিয়ার মানুষও আমাদেরকে খুবই ভালোবাসে, এটা আমি জানি। এবং বাংলাদেশের মানুষও আমাদেরকে, বাংলাদেশের মানুষজন ইন্ডিয়ার মানুষদেরকে ভালোবাসে। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত তো জনগণের সিদ্ধান্ত না। এখন নরেন্দ্র মোদী একটা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে অ্যাটাক করলো, সে সিদ্ধান্তটা ভাগিদার কিন্তু বাংলাদেশ, সরি ইন্ডিয়ার মানুষজন না। এর মানে এই নয় যে ইন্ডিয়ার মানুষজন সেটা চায়। তো যাই হোক হোয়াট এভার, বিষয় হচ্ছে এমন যে ইউএসের জনগণও সেরকম চাচ্ছে না। তো যাই হোক, ইরানের এই তবে ইরানের প্রতি আমি খুবই কষ্ট পাই যে তারা মানে এভাবে একটা আক্রমণের শিকার হচ্ছে। তবে এখানে যদি ওআইসি বা হচ্ছে আশেপাশের শক্তিধর রাষ্ট্রগুলো ইরানকে হেল্প না করে, তাহলে সরাসরি হেল্প করতে হবে। মানে এমন নয় যে ইনিয়ে বিনিয়ে হেল্প করা, তাহলে কিন্তু ইরান কখনোই জিতবে না। আর হচ্ছে এখানে ইরানের পরাজয় অবশ্যই হবে ইরানের, বিকজ যদি তাদেরকে ওআইসি বা তাদের আশেপাশের প্রতিবেশীরা বর্তমানে রাশিয়া অথবা চায়না তাদেরকে হেল্প না করে ডিরেক্টলি, তাহলে ইরানের পরাজয় অবশ্যম্ভাবী। বিকজ মিলিটারি ইকুইপমেন্ট থেকে শুরু করে মিলিটারি রিসার্চে ইউএস অপ্রতিরোধ্য, এই ব্যাপারে কেউ কখনো দ্বিমত করতে পারবে না। তারা যদি চায় এক সপ্তাহে যুদ্ধটা ইরানকে হারিয়ে ফেলতে পারবে, কিন্তু হয়তোবা তারা স্ট্র্যাটেজিক্যালি বা হচ্ছে আস্তে 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 করতেছে বিষয়টাকে। তো যাই হোক, আমার আকাঙ্ক্ষা হল এই যে এটা কোনোভাবে যেন পারমাণবিক যুদ্ধে না গড়িয়ে পড়ে। ইরানের মানুষের প্রতি আমার মন থেকে দোয়া রইল যে তারা যেন সেফ থাকে, যুদ্ধটা যেন এক সপ্তাহের বেশি আর লাস্ট না করে। তবে ইউএসের যে সাম্রাজ্যবাদী নীতি বা হচ্ছে তাদের যে পররাষ্ট্রনীতি, এটাই সাপোর্ট করে এবং এটাই তাদের চরিত্র এবং এটাই তারা করতে চাইবে, এটাই স্বাভাবিক এবং এটা খুবই প্রেডিক্টেবল একটা বিষয়। আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যারা একটু ভাবেন তারাই বুঝতে পারেন যে তারা চাবে যে এই অঞ্চলে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা পাক। এবং এটা কিছুটা এলাকার মাফিয়াদের মতো। ধরুন একজন লোক আজীবন মাফিয়া ছিল, এখন হঠাৎ করে কি হলো, সে হচ্ছে মানে দেখতে পাচ্ছে যে এলাকার কিছু ছোটোখাটো বাচ্চা মাথা ছাড়া দিয়ে উঠছে, তাদের চোখে চোখ রেখে কথা বলছে, সে তখন আর এটা মেনে নিতে পারে না। এটা ব্যক্তি পর্যায়ের রাজনীতি চিন্তা করলেই কিন্তু আপনি আন্তর্জাতিক রাজনীতিটা ইজিলি বুঝতে পারেন। ইউএসএ সে মেন্টালিটিটা ক্রিয়েট হয়ে গিয়েছে যে সে এলাকার বড় ভাই, মানে পৃথিবীর বড় ভাই, সে যা বলবে সেটা যদি পৃথিবী না মেনে তখন তার খারাপ লাগে। সো এই ইগোয়েস্টিক বিষয়টা ইউএসএ যদি সংশোধন করে না নিতে পারে, তাহলে ভবিষ্যতে ইউএসএর জন্য খুব খারাপ একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। কারণ তারা বড় ভাই, তারা যদি একটা মানবিক আন্তর্জাতিক সিস্টেম না তৈরি করতে পারে, তাহলে তাদের জন্য অমানবিক একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে আমি মনে করি। সেটা খুব ঠুনকো কারণেই হবে। এটা যে এমন নয় যে প্রকৃতি নিজে সেট করবে, কোন পক্ষ সেটা করবে সেটা প্রকৃতি নিজে সেট করবে, এটা আমার আপনার কিছুই বলার নাই। আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক অন্যান্য ইতিহাস তাই বলে পতন অবিসম্ভাবী। কিন্তু আপনি যদি মানবিক থাকেন, কিছুটা ইউরোপের মতো এখন, যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের মতো, তাহলে এটা পতনটা একটু দীর্ঘায়িত হয়, মানে আপনার পতনটা সম্ভাবনা কমে যায়। তো যখন একটা দেশ আক্রমণাত্মক হয়ে পড়ে, তখন হচ্ছে এই বিষয়গুলো ক্রিটিক্যাল হয়ে যায় বা হচ্ছে তখন হচ্ছে এই পতনের বিষয়গুলো আসে। তো যাই হোক, পারমাণবিক যুদ্ধ থেকে পৃথিবীকে সৃষ্টিকর্তা রক্ষা করুক, প্রকৃতি রক্ষা করুক, এটাই চাই। আর এখানে কোনো পক্ষেরই আসলে উইন হচ্ছে না। মানবিক আসলে এমন একটা প্রজন্মে আমরা এসে পড়েছে,
এখন সবাই মানবিক রাষ্ট্র চায়, মানবিক আন্তর্জাতিক সিস্টেম চায়। গ্রেটা থুনবার্গ যে আন্দোলনের কথা বলেন সেটা অবশ্যই ভালো, এবং এই প্রজন্ম, আমি মনে করি এই প্রজন্মের পরের প্রজন্ম মানবিকতার বাইরে আর কিছুই ভাববে না। তারা মানবিক রাষ্ট্র চাইবে, মানবিক সমাজ চাইবে, তারা আক্রমণাত্মক রাষ্ট্র চাইবে না। গ্রেটা থুনবার্গের কথাগুলো সত্য আসলে। ধরুন এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যেসব রাষ্ট্র দায়ী, তারা কখনোই, তারা উপরে উপরে অনেক সামিট করে বিভিন্ন কি বলা যায় জলবায়ু পরিবর্তন নিয়ে বড় বড় বলি আওড়ায়, কিন্তু আসলে বাস্তবে তাদের কত মানুষের জন্য ভালো হোক, জনগণের জন্য বা পরিবেশের জন্য ভালো হোক এমন কিছু করে না। যখন গ্রেটার ইকোনমি বা বড় ভাইরা যখন এ ধরনের সিদ্ধান্তে ঐক্যমত না হয় তাদের নিজেদের ব্যক্তিগত কারণে, তখন হচ্ছে সামগ্রিকভাবে পুরো পৃথিবীর মানুষের ভোগান্তির শিকার হয়। তো জলবায়ু পরিবর্তনেরও বিরুদ্ধেও গ্রেটা থুনবার্গ অনেকদিন আন্দোলন করে যাচ্ছে এবং অন্যান্য মানবিক বিষয়ে আন্দোলন করে যাচ্ছে। আমি তাকে শুভকামনা জানাই যে সে ছোট হয়েও, মানে ছোট প্রজন্ম, মানে ছোট বলতে হচ্ছে কি বয়সের দিক থেকে ছোট, মনের দিক থেকে অনেক বড়। তো মানে বর্তমান প্রজন্মের হয়েও সে হচ্ছে আদি প্রজন্মের মানুষদেরকে চোখে চোখ রেখে বলছে যে এটা তোমরা ঠিক করছো না। এটাই বলতে হবে, আমাদের মানুষরা সবাই মিলে বলতে হবে। না বলা, যদি আমরা বলা বন্ধ করে দিই সেদিন থেকে কি হয়ে যাবে, এই পৃথিবীর বিবেক নষ্ট হয়ে যাবে। সেটা আমি কখনোই চাই না। তো যাই হোক, আলোচনা করুন, আলোচনা যেন বন্ধ না হয়। সবাই নিজের দিক থেকে নিজের মতবাদ, নিজের মনের ভাব প্রকাশ করুন। আর মানবিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠায় নিজের বাক বা লিখে হোক, কথায় হোক, যে কোনো আচার আচরণে হোক প্রকাশ করুন। নইলে আমরা একটা মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র, মানবিক আন্তর্জাতিক সিস্টেম আমরা কখনোই পাবো না। তো যাই হোক, সবার প্রতি ভালোবাসা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।